আচ্ছা, এবার আমি মাইকটাকে বাদ দিয়ে এলাম। যদি মাইকের সমস্যা হয়, পুরনো হয়ে গেল তো, বেশ কিছুদিন হয়ে গেল। আম, মাইকের প্রবলেমের জন্য যদি হয় তাহলে তো কিছু করার নেই, তাই মাইকটা বাদ দিয়ে এলাম। এবার বলুন তো, মাইক তো গন্ডগোল হওয়ার কথা নয়, কারণ মাইক খুব বেশি পুরনো হয়নি। এতদিন তো চলার কথা, কারণ আমি আগের লাইভেই তো মাইক দিয়ে করেছি। আম, তো এর মধ্যে টেকনিক্যাল বিষয় আর কি, এগুলো তো চট করেই খারাপ হয়, আগাম কিছু বলে খারাপ হয় না। তো আমি তাই মাইক ছাড়া করছি। এবার বলুন তো, এবার শোনা যাচ্ছে? পার্থ সারথী বলছে যে শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে কন্টিনিউ করছি। বারবার করে কাটার সমস্যা। আমি মাইক ছাড়া এসেছি লাইভে। বেলডাঙায় যে ঘটনা ঘটেছে আর কি, ঘটানো হয়েছে বলবো আর কি, তো সেই বিষয়ে আমি আপনাদের সঙ্গে আমার কিছু প্রতিক্রিয়া এবং সতর্কতা ভাগ করে নিতে চাইছি। যেটা যেমন এমনটা যে ঘটতে পারে, আমি যে বারবার করে ব্যবহার করি কি মিলে যাচ্ছে, তো সেই তারই একটা প্রতিফলন বেলডাঙায় ঘটেছে। তো তার মানে বোঝা যাচ্ছে এটা মাইকের সমস্যার কারণে হয়তো হতে পারে, কারণ এখনো পর্যন্ত কেউ বলেননি যে শোনা যাচ্ছে না, সবাই বলছেন যে শোনা যাচ্ছে। তো তা আমি চালিয়ে যাচ্ছি আর কি। অরিন্দম বলছে যে শোনা যাচ্ছে। আরও যদি দু একজন বলেন তাহলে আমি একটু ভরসা পাই যে শোনা যাচ্ছে কিনা, তাহলে বুঝবো যে নেটের প্রবলেম নয়, এটা মাইক্রোফোনের প্রবলেম। যেটা আমাকে মাইক্রোফোন আবার বদলাতে হবে, নতুন কিছু ব্যবস্থা করতে হবে। তার মানে সুব্রত বিশ্বাসও বলছে যে শোনা যাচ্ছে, তার মানে এটা মাইকেরই প্রবলেম হয়ে থাকবে। তো যাই হোক, তো সেইখানে যেটা বেলডাঙায় ঘটেছে, প্রমোট করা হচ্ছে, ফান্ডিং করে ঘটানো হচ্ছে। নামে হিন্দু নামে মুসলমানদের সংখ্যা তো অনেক বেড়ে গেছে এখন, তারাই এখন আসলে রাজত্ব করছে এবং রাজনৈতিক দল তাদেরকে কাজে লাগাচ্ছে। তাদেরকে বেকারত্ব, কর্মহীনতা এগুলো তো বাড়ছে, নতুন বিশ্ব ব্যবস্থায় আরও বাড়বে। তাই এই ইউজলেস ইটার্সদেরকে একে অপরের, মানে ওদের কাছে ইউজলেস, অপরের বিরুদ্ধে উস্কে দিয়ে ডিপপুলেশনের এজেন্ডা এবং মূল ইস্যুগুলো থেকে, যেটা ভৌ পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে সমগ্র বিশ্ব জুড়ে, শুধু আমাদের দেশে নয়, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্রিয়া। তো সেখান থেকে মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া, ডাইভার্ট করে দেওয়া তো একটা বড় এজেন্ডা, অন্যতম এজেন্ডা তো বটেই। তো যাই হোক, সেখানে প্যান্ডেলে, একটি কার্তিক পুজোর প্যান্ডেলে যে স্ক্রোলিংগুলো থাকে, ইলেকট্রনিক প্যানেল থাকে, দেখবি ইলেকট্রিক প্যানেল থাকে, তো সেইখানে শুভেচ্ছা বার্তা, মানে হাতে লেখা টাইপ করে সেটাকে ওরা তৈরি করে আর কি। তো সেটা স্ক্রোল করে, দেখবেন স্ক্রোল করেন। তো সেই রকম একটি প্যানেলে আমি দেখলাম, আমাকে ভিডিও পাঠিয়েছেন সেখানকার এক সহযোদ্ধা পাঠক। আপনারা জানেন যে আমি কিছুদিন আগেই নওদায় গিয়েছিলাম, সেখানে সভা ছিল আমার। তো তাদেরই মধ্যে একজন আমাকে পাঠিয়েছেন, যারা সাক্ষাৎ করতে এসেছিলেন। তো সেইখানে দেখলাম আল্লাহকে নিয়ে একটা অশ্রাব্য গালিগালাজ সেই স্ক্রোলিংয়ের মধ্যে করা হয়েছে। তো এতদিন ধরে আমাদের দেশে এসব পুজো আর্চা হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, কত কিছু হয়েছে, তো কখনো কি এরকম স্ক্রোলিংও আমরা দেখতে পাই? এরকম প্যানেল নতুন নয়। তো হঠাৎ করে সেইখানে এইরকম একটি অশ্রাব্য গালিগালাজ কি করে ঢুকলো, কিভাবে ঢুকলো, এটাই তো প্রশ্ন। তারপরে কি হয়েছে, সেখানে মুসলমানেরা, মানে সবাই নয়, একটা অংশ, বুঝতেই পারছেন, সাধারণ খেটে খাওয়া মুসলমান বা হিন্দুদের অন্য সমস্যা আছে, তারা ঈশ্বর আল্লাহ বলতে অন্য কিছুকে উপলব্ধি করেন, তারা ভেতর থেকে সেটা উপলব্ধি করেন। বাহ্যিক সব গালিগালাজে তাদের কিছু যায় আসে না।
আমার মনে হয় না, যতক্ষণ না পর্যন্ত তাদেরকে খেপানো হয় বা তাদেরকে কোনোভাবে প্রমোট করা হয়, তাদেরকে দিয়ে কিছু করানো হয়। তো সেইখানে তারা মুসলমান, নামে মুসলমান যারা, তারা প্রতিবাদ করেন, এবং নামে হিন্দু যারা, তারাও নাকি পাল্টা মারধর করে। এরকম একটা অশান্ত পরিস্থিতি তৈরি হয়। তারপরে পথ অবরোধ হয়, অনেকে নাকি কেউ কেউ নাকি আহত হয়েছেন, আবার এরকম শোনা যাচ্ছে মৃত্যুও নাকি ঘটেছে। কিন্তু এই যে বললাম, এগুলো একদমই আমার কাছে যারা খবর দিচ্ছেন তারাও নিশ্চিত নন আর কি। তবে একটা কিছু ঘটেছে, এবং এই বিষয়ে দেখবেন আমি একটা লিঙ্ক দিয়ে দেবো। এক হিন্দুত্ববাদী নেতা, তিনি বেশ হিন্দুদের এই রেড়ে করে, বাংলাদেশের কায়দায় নাকি হিন্দুদেরকে নিধন করা হচ্ছে, এইরকম একটি ফেসবুকে বা তার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এই নেতা তিনি কিছু পোস্ট করেছেন। সেইটা আবার হিন্দুস্তান টাইমস বলে একটি পত্রিকা, আপনারা জানেন, সেখানে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। ভাবুন, এই হলো পুরোটাই একটা খেলা। সেখানে নেট বন্ধ রাখা হয়েছে সতর্কতার কারণে। এটা আপনারা জানেন যে কোনো কিছু ঘটলে নেট বন্ধ রাখা হয় আর কি। নেটটা প্রথম বলি হয় নেট, যাতে করে আপডেটগুলো আমরা না পাই। এতে করে কি মঙ্গল হয়, কাদের মঙ্গল হয় আমি জানি না। তো এই যে পরিস্থিতি, এটা কেন হচ্ছে? আমি বহু আগেই বলেছিলাম যে নতুন বিশ্ব ব্যবস্থায় এটা বাড়বে, বাড়ানো হবে। ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা খেলে একদিকে ডিপপুলেশনের খেলা, অপরদিকে মূল যে অর্থনৈতিক সমস্যাগুলো, কর্মহীনতা, বেকারত্ব, কোনো নিয়োগ নেই, রাজনৈতিক দলের পরস্পরের সঙ্গে বোঝাপড়া করে সাধারণ মানুষকে অন্ধকূপের মধ্যে ঠেলে দেওয়ার যে প্রক্রিয়া, সেগুলো যাতে মানুষ বুঝতে না পারে, তাই ধম্মকম্ম, ফান্ডেড প্রমোটেড ধম্মকম্মের মূল যেটা নির্যাস, যেটা প্রজ্ঞা, যেটা উইজডম, সেখান থেকে আলোকবর্ষ দূরে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রক্রিয়া এখন শুরু হয়নি, বহু আগেই শুরু হয়েছে। তো সেটা ফসল ফলানোর প্রক্রিয়া এখন চলছে। ফসল ফলানোর সিজন এখন শুরু হয়েছে, ভালো রকম করে ফসল ফলানো। তো এটা কিন্তু আগামীতে বাড়বে, এবং এতটা বাড়বে যেটা খুব সাধারণ মানুষের বাড়িঘরই কিন্তু পুড়বে। সাধারণ মানুষই কিন্তু সেখানে মারা যাবে। টপ লেভেলের নেতা যারা, রাজনৈতিক দলের নেতা যারা এসব ইন্ধন যোগাচ্ছেন, দেখবেন টুইট করছেন, তাদের গায়ে একটি আঁচড়ও লাগবে না। সেভাবেই ঠিকঠাক করা আছে, প্ল্যানিং করা আছে। দাদা দিদির দল, পাশাপাশি আরেকটা আছে দালাল। তারাও দীর্ঘ 34 বছর ধরে এই জিহাদিদেরকে তোল্লা দিয়েছে। এই জিহাদিদেরকে তোল্লা দিয়ে হিন্দুত্ববাদ প্রমোট করা, তথাকথিত হিন্দুদের প্রতিনিধি রাজনৈতিক দল তৈরি করার পিছনে এই 34 বছরের দালালদেরও একটা বড় ভূমিকা আছে। তো সীমা নাসরিনকে নিয়ে বুদ্ধবাবু কোথায় পাঠিয়ে দিলেন মনে আছে তো? তাহলে কেন ওই যে সেই সময় যখন এই জিহাদিরা, সাধারণ মুসলমানরা ওখানে ভাঙচুর করেছিল পার্ক সার্কাসে, কারা করেছিল? কাদেরকে ইন্ধন দেওয়া হয় যাতে করে ওদেরকে ইন্ধন দিয়ে এদিকের দলকে ভারী করে দিয়ে দুই দলের মধ্যে একটা সংঘাত তৈরি করা যায়, একটা টেনশন তৈরি করা যায়, এবং যাতে করে মূল ইস্যুগুলো থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা যায়। এই সমস্ত রাজনৈতিক দলের মধ্যে আছে। আমি বারবার করে বলি, আমি জানি এই প্রক্রিয়াকে, যেটা ওরা এতদিন ধরে বীজ বুনেছে, সেটাকে থামানোর ক্ষমতা আমাদের নেই। তবু কেন বলি, যতটা মিনিমাইজ করা যায়, আমার যারা সহযোদ্ধা আছেন, পাঠক আছেন, অনুগ্রহ করে তারা ফেসবুক বলুন, অনলাইন বলুন, অফলাইন বলুন, তারা এগুলোর বিরোধিতা করুন এবং রাজনৈতিক দলগুলোর মুখোশ খুলে দেন। ফাঁদে পা দেবেন না। নিজ নিজ এলাকায়, পাড়ায়, পরিবেশে, প্রতিবেশীদের সঙ্গে হিন্দু মুসলমান নির্বিশেষে আলোচনা করুন। কারণ এরকম কিছু বাড়লে, যদি এটা বাড়ে, তাহলে কিন্তু সাধারণ মানুষই, খেটে খাওয়া মানুষ, বা যারা ভুল করে ফাঁদে পা দিয়েছেন, তাদেরই বাড়িঘরটা পুড়বে, তাদেরই জীবনহানি ঘটবে, তাদেরই প্রাণহানি ঘটবে। এখনো পর্যন্ত আমাদের দেশে কোনো দাঙ্গায়
ধর্মীয় দাঙ্গায় প্রমোট করা দাঙ্গা যেগুলো ওরা প্রমোট করে, সেটা নোয়াখালী বলুন আর ক্যালকাটা কিলিংই বলুন, যে সময় ওরা প্রমোট করেছিল, ওরা বিশেষ বিশেষ সময়ে প্রমোট করে। এখন সেই সময়টা এসেছে আরও বেশি করে প্রমোট করার। তো সেক্ষেত্রে কোনো টপ লেভেলের বিলিয়নিয়ার, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট, কোনো রাজনৈতিক নেতা, টপ লেভেলের রাজনৈতিক নেতা, তারা কেউ মারা যায়নি, কেউই মারা যায়নি। বা হুজুর, টপ লেভেলের হুজুর, টপ লেভেলের ধর্মগুরু, হিন্দু ধর্মগুরু, কেউই মারা যায়নি। মারা যায় সাধারণ মানুষ, হিন্দু মুসলমান নির্বিশেষে খেটে খাওয়া সাধারণ মানুষ। তবে কেন আমরা এই ফাঁদে পা দিই? আমি নওদায় ছিলাম, আমি বেলডাঙ্গা থেকে কিছুদিন আগেই ঘুরে এসেছি, আপনারা জানেন, সেখানে আমার একটা সভা ছিল। সেই বেলডাঙ্গাতেই এই ঘটনাটা ঘটেছে। আমি নিজে এসে গিয়ে দেখে এসেছি একটা কেমন যেন একটা পরিবেশ সেখানে তৈরি করা হয়েছে, তৈরি আছে করা হয়েছে, একটা অস্বস্তিকর পরিবেশ দুই সম্প্রদায়ের মধ্যে। অথচ সেখানে আমার এক পাঠক থাকেন, তিনি ওই যে তথাকথিতভাবে হিন্দু ধর্মাবলম্বী, তার বাড়িতে আমি আগেও একবার গিয়েছিলাম, তখন করোনার নামগন্ধ ছিল না, 2018 সালে সম্ভবত, বা না তারও আগে হবে, তখনও আমি ইউরোপ যাইনি। তো সেই সময়কার কথা, তখনও তার বাড়িতে দেখেছি কাজকর্মে সহযোগিতা করার জন্য পরিচারিকা, পরিচারক, সবাই ইসলাম ধর্মাবলম্বী মানুষ, খেটে খাওয়া মানুষ। তাদের প্রশংসা করেছেন তিনি, এদের মধ্যে কিছুই তিনি দেখেন না। এবারও গিয়ে দেখেছি একটি মুসলিম নারী সেখানে কাজ করেন। প্রশংসায় পঞ্চমুখ এই ভদ্রলোক, কোনো রকম নেই, বাড়তি কাজ করে, যে কাজ করে, পরিষ্কার পরিচ্ছন্ন, এতটা তিনি অপ্রত্যাশী, এই যে জায়গাটা, ওনার নিজের অভিজ্ঞতা, একটু আগেই ওনার সঙ্গে ফোনে কথা হলো। অর্থাৎ কি দাঁড়ালো, আমি যেটা বারবার করে বলি, যে খেটে খাওয়া সাধারণ মানুষ, গরিব মানুষ, তাদের মধ্যে এসব নেই। ওই যে আমার দুটো লাইন আছে, খালি পেটগুলো বেশ অমায়িক, ভরা পেটগুলোই সাম্প্রদায়িক। আর এই ভরা পেটের লোকজন আরো বেশি ভরানোর জন্য তারা ফান্ডিংয়ের প্রলোভনে পা দেয়, এবং কেউ কেউ নেতা হওয়ার জন্য, কর্তৃত্ব করবার জন্য, সাম্প্রদায়িক গুরু হওয়ার জন্য, সাম্প্রদায়িক নেতা হওয়ার জন্য তারা জেনে বুঝে এই ইন্ধনগুলো দেয় এবং নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে। এটা একদম ইতিহাস, এটা একটা প্রক্রিয়া। তাই এই ধরনের এলিমেন্টগুলো থেকে সাবধান। আল্লাহর নামে, কোরআনের নামে কিছু বললে খেপে যাবেন। ইসলাম আপনাদের মধ্যে আছে, আর হিন্দুদের মধ্যে আবার ওই দেবদেবীর নামে, আগে তো যাই হোক, এটা আবার শুরু হয়ে গেছে সব। তো এই যে একটা জিহাদি সম্প্রদায়কে ফান্ড করে, প্রমোট করে, তাদেরকে দিয়েই সমস্ত মুসলমান সমাজকে নেতিবাচক দাগিয়ে দেওয়া হয়েছে। আমি বহু ভিডিওতে বলেছি, এটা পরিকল্পনা মাফিক করা হয়েছে। আর সাধারণ মুসলমানরা তো জানেই না এসব জায়নিস ষড়যন্ত্র কি, চক্রান্ত কি, কেন এটা করা হচ্ছে। তো এটা ফান্ড করে করা হয়েছে। তাই যে ইসলাম প্রজ্ঞার কথা বলে, উপলব্ধির কথা বলে, সেই ইসলাম ধামাচাপা। নইলে মুসলমান সম্প্রদায়ের মধ্যে মানুষ, তারা এত ভৌ গুঁজল, এবং এত সমস্যা সেখানে হচ্ছে, আমি নিজে চোখে দেখে এসেছি, শুনে এসেছি। সেখানে কোনো প্রতিবাদ নেই, তাদেরকে কোনো হুজুর এসব বিষয়ে কিছুই বলছে না। তারা শুধু এই বাংলাদেশে যেমন হুজুররা ভারত বিদ্বেষ প্রমোট করছে, হিন্দু বিদ্বেষ প্রমোট করছে, পাশাপাশি আবার ইসকন বলে একটি সংগঠন তৈরি হয়েছে, সেখানে তাদেরকে, আপনারা জানেন আন্তর্জাতিকভাবে এই সংগঠনের যথেষ্ট আর্থিক সঙ্গতি আছে,
তো সেইখানেও কিন্তু তারাও শক্তিশালী হয়ে উঠেছে। তো এবার আপনি বুঝুন, আপনি যদি যাজ্ঞবল্ক্যের উত্তরাধিকারী হন, কপিল মুনির উত্তরাধিকারী বা উত্তরসূরি হন, আপনি কি গীতা যদি আপনি বলেন, সেই ইস্কনের গীতা আপনারা যদি পড়ে দেখেন তার উপলব্ধি করবেন। গীতা কোন গীতা, আসল গীতা না গীতা, আমি সেই আলোচনায় যাচ্ছি না, ব্যাখ্যা। তো আপনারা কি মনে করেন যে এই বাংলাদেশের ইস্কন হিন্দু প্রজ্ঞার প্রতিনিধি? করতেই পারেন, আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যখন বিদ্বেষ তৈরির কাজে লাগানো হয়, কোনো সংগঠনকে ফান্ড করা হয়, আমাদের দেশেও যদি একই রকমভাবে একই কথা বলবো, ইসলাম ধর্মী মানুষের ক্ষেত্রেও বলবো, তাদের কোনো যেটা বাংলাদেশে করা হচ্ছে সেখানে একই রকমভাবে দুটো দলকে ফান্ডিং করে বিদ্বেষ প্রমোট করা হচ্ছে। এটা আমাদের রাজ্যেও শুরু হয়েছে। আমাদের দিদি মাননীয়া এসে দেখেন ইমাম ভাতা থেকে শুরু করে বিভিন্ন রকম সুযোগ সুবিধে, আসলে এই সুযোগ সুবিধে দিয়ে কিছুই হয় না, কিন্তু ওই যে একটা বিদ্বেষ তৈরি করা যায় যে ওরা পাচ্ছে আমি কেন পাবো না, ইমাম ভাতা হলে পুরোহিত ভাতা নয় কেন। ভাবুন, একদিকে ওরা বিজ্ঞানের কথা বলে, দলগুলো বিজ্ঞানসম্মত দল, দালালরা তারাও ভৌ দেওয়ার কথা বলে, পিপিই কিট পরে মরা পোড়ায়, অক্সিজেন সিলিন্ডার নিয়ে দৌড়দৌড়ি করে। মনে আছে সে দালালদের কীর্তি? রেড ভলান্টিয়ার। এরা আসলে সব রাজনৈতিক দলই বেড ভলান্টিয়ার, মানে জায়নিস শক্তির যে বিছানা, সেই বিছানায় তারা একসাথেই সহবাস করে, চিন্তা ভাবনার বিছানা, স্কুল অফ থট তারা পরিচালিত হয়। তো সেই একটা একদিকে বিজ্ঞানসম্মতের প্রচার, ভৌ নিন, দেখুন খেয়াল করে দেখুন, ইন্টারেস্টিং দেখুন, ভৌ দুই সম্প্রদায়কেই নেওয়ানো হচ্ছে, গোজানো হচ্ছে। মেইন স্ট্রিম মিডিয়াতেও পার্শ্ব প্রতিক্রিয়ার খবর আছে, মৃত্যু হচ্ছে, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। কোনো রাজনৈতিক দল, কোনো হুজুর, কোনো ধর্মগুরু একবারে এসব বিষয়ে প্রতিবাদ করছেন না, পাবেন না কাউকে, কোনো বুদ্ধিজীবীকেও পাবেন না। তারা কি কবিতা লিখছেন, কি সাহিত্য করছেন, ভগবান জানে। সময়কে যদি আপনারা না ধরেন, আপনি যে কবিতাই লিখুন, যে সাহিত্যই করুন, যে বুদ্ধিজীবী হন, সময়টাকে যদি আপনি না বোঝেন এবং আপনি যদি সেখানে আপনার ভূমিকা, অবদান না রাখেন, উপলব্ধি না রাখেন, মানুষকে সচেতন না করেন, তাহলে আপনি কিসের বুদ্ধিজীবী? ওই যে বুদ্ধিজীবী শব্দটা এখন গালিগালাজ হয়ে গেছে, সবাই রাজনৈতিক দলের খোঁচড় হয়ে গেছে, তাই দেখতে পাচ্ছি, অথবা কোনো সংগঠন, কারণ সংগঠন হলেই পয়সা আছে, ফান্ডিং আছে, নইলে ফান্ডিং নেই, অর্থ নেই, পয়সা নেই। সেটা আমাদের মতো অধমেরা খুব ভালো করে বোঝে, কিভাবে বেঁচে থাকতে হয়, কিভাবে লড়াই করতে হয়। আর গাড়ি নিয়ে ঘুরতে গেলে, মানে বাড়ি নিয়ে তো ঘোরা যায় না, গাড়ি নিয়ে ঘুরতে গেলে আপনাকে কোট আনকোট বুদ্ধিজীবী হতে হবে, বা ধর্মগুরু হতে হবে, বা রাজনৈতিক দলের নেতা হতে হবে। তারা শুরু করে দিয়েছে। আমি আবার বলছি, এই প্রক্রিয়াকে থামাতে পারবো না আমরা, আমাদের সংখ্যা তেমন কিছু বাড়েনি। আগামী 10 বছর যে খুব বড় বাড়বে এমন কিছু আশা আমি রাখছি না, কারণ ফান্ডিংটা ওদের, মিডিয়াটা ওদের। এসব যদি খবরের কাগজে থাকে, এই বিদ্বেষ প্রমোট করে, বা ওদের ভিডিওতে নেতাদের ভিডিও প্রমোট করে, বিদ্বেষের ভিডিও, সেটা যতটা ছড়ানো হবে, রিচ হবে, সে আমাদের ভিডিও ততটা ছড়ানো হবে না, আটকে দেবে, রিচ কমিয়ে দেবে। কিন্তু আমরা যেটা করতে পারি, আশপাশের মানুষকে সচেতন করতে পারি, যারা ফাঁদে পা না দেন। আল্লাহ মানেই, আল্লাহকে গালিগালাজ দিলেই যদি ইসলাম কলঙ্কিত হয়, তাহলে রাসূলের অবদান কোথায়? একটা গালিগালাজ দিলেই কলঙ্কিত হয়ে যাবে। আর প্রজ্ঞা কোথায়? আপনারা যদি রাসূলের অনুসারী হতেন সত্যিকারের, তাহলে আপনারা প্রশ্ন করতেন না একটা ভৌ কেন গুঁজে দেওয়া হলো। উনি কি প্রশ্নের বিরুদ্ধে ছিলেন? উনি কি রাষ্ট্র যা বলে মেনে নিতে বলেছিলেন? উল্টে তো উনি বলেছিলেন স্টেট উইদিন এ স্টেট তৈরি করুন,
ইহুদিদের ব্যাপারে সাবধান উনি বহু আগেই করেছিলেন, প্রথমেই করেছেন। ইনফ্যাক্ট কোরআনে বহুবার রয়েছে, আমি কতবার করে বলবো। তাহলে রাষ্ট্র, রাজনৈতিক দল আপনাকে বললো আর আপনি নিয়ে নিলেন, প্রশ্ন করলেন না আপনি। আর আল্লাহর কিছু বললে আপনি রেগে যান, কোরআনের কিছু বললে আপনি রেগে যান। তো কোরআনটা আপনি পড়েছেন? পড়েননি। হুজুররা যেমন করতে বলে আপনারা করেন। এখানেও হিন্দুরা, রাজনৈতিক দলের নেতারা যেমন করে বলে এই হিন্দুর বিপদ। আবার কি আছে, হ্যাঁ জনসংখ্যা বাড়ছে, মুসলমানদের জনসংখ্যা বাড়ছে, উন্মুক্ত। আরে ভাই তোরা বাড়া না, সমস্যা কোথায়? কেউ বাড়াতে বারণ করেছে? এই বিভিন্ন রকমের ইস্যুতে গন্ডগোল লেগে আছে, এর কোনো শেষ নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি, সাধারণ খেটে খাওয়া হিন্দু মুসলমানের মধ্যে কোনো বিবাদ নেই, আমি দেখিনি। টপ লেভেল থেকে করানো হয়, মিডল লেভেলকে ইউজ করা হয়, এবং যারা লুম্পেন এলিমেন্ট তাদেরকে ফান্ড করে, পয়সা করে দিয়ে বিভিন্ন রকম সামগ্রী জুগিয়ে, নেশার সামগ্রীও হতে পারে, জুগিয়ে তাদেরকে এগুলো কাজগুলো করানো হয় এবং কলঙ্কিত হয় সমগ্র সম্প্রদায়। এটাই পলিসি। খবরে মুসলমান দিয়েই প্রচার হবে, খবরে হিন্দু দিয়েই প্রচার হবে, বোঝানো হবে যে সমগ্র হিন্দু সম্প্রদায়, সমগ্র মুসলমান সম্প্রদায় ওরকম। ওদের কাছে ওই বার্তা যাবে যে হ্যাঁ হিন্দুরা ওই রকম, কাফের মারো, জবাই করো। আর এখানে বার্তা দেওয়া হবে মুসলমান মানেই দাঙ্গাবাজ, মুসলমান মানেই সন্ত্রাসবাদী, মুসলমান মানেই অমুক, মুসলমান মানেই তমুক। খেলা, ব্যাস খেলা এবার খেলো। এই খেলায় মরবে কারা? সাধারণ মানুষ মরবে। আমি আগেই বলেছি টপ লেভেলের কেউ মরে না, সে রাজনৈতিক টপ লেভেল হোক, ধর্মের ধর্মকম্মের টপ লেভেল হোক, হুজুর হোক, নেতা হোক, ধর্মগুরু হোক, বিলিয়নিয়ার হোক, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক, ফিল্ম স্টার হোক, ক্রিকেটার হোক, কেউ মরে না। মরে সাধারণ মানুষ, পিঁপড়ের মতো মরে, একে অপরকে মারে। অচেনা কোনো শত্রুতা নেই, তাকেও মারে। এটা হলো ফ্যানাটিসিজম, এটা টপ লেভেল থেকে প্রমোট করা হয়। সাবধানে থাকুন, সতর্ক থাকুন। আমি বারবার বলি এখনো কিছুই দেখেননি। এবার প্রশ্ন করুন, ওই যে বেলডাঙ্গায় যে স্ক্রোলটাতে লেখা ছিল, একটা গালিগালাজ দেওয়া ছিল আল্লাহ উল্লেখ করে, সেই স্ক্রোলটা কারা বানিয়েছিল? উদ্যোক্তারা কি নির্দেশ দিয়েছিল এরকম বানাতে? আমার তো মনে হয় না। তাহলে যে ইলেকট্রিশিয়ান, মানে যারা টাইপটাকে আপনারা জানেন ডিজিটাল করে এইভাবে যারা কনভার্ট করে, তো যারা বা লেখে আর কি এই বিষয়গুলো, তো তাদেরকে কোনোভাবে ইন্ধন জুগিয়ে, ফান্ড করে, প্রলোভন দেখিয়ে বা উস্কানি দিয়ে এটা করা হয়েছে। তাই এটা মুর্শিদাবাদেই হয়েছে, যেখানে আশেপাশে মুসলমান সম্প্রদায়ের মানুষ আছেন, যাতে তারা দেখতে পান। এটা কিন্তু অন্য জেলায়, অন্য এলাকায় হয়নি। তাহলে বুঝতে পারছেন তো খেলাটা কোথায়? খেলাটা এটাই। তাহলে একজন যিনি এই প্যানেলটা বানিয়েছেন, টাইপ করে সাজিয়েছেন বা প্যানেলটা বানিয়েছেন, মূল ব্যাপারটা এটাই। তো একজনকে দিলেই, একজনকে ফান্ড করলেই যথেষ্ট, যথেষ্ট। বাকিরা সবাই দেখে নিল, এই যে পরিস্থিতি তৈরি হয়ে গেল। বুঝতে পারছেন তো কতটা সোজা? অর্থনীতি এবং বদবুদ্ধির যদি একটা মিলন ঘটে, জায়নিস্ট মানেই তাই, অর্থনীতি এবং বদবুদ্ধি, তার মিলন, মস্তিষ্ক, মগজ, এবং সেটা পার্কুলেট করে করে ছড়িয়ে দেওয়া হয় বিভিন্ন এলাকায়। আর আমরা ব্যক্তিগত মুনাফার জন্য, লাভের জন্য আমরা প্রলোভনের বলি হয়ে উস্কানিতে পা দিই। অনেকে জেনে শুনে পা দিই, আরো পাওয়ার আশায়। আর সিংহভাগই না জেনে পা দেয়। তারা মনে করে সত্যিই আমাদের ধর্মের বিপদ এলো। তারা ধর্ম মানেই জানে না। যাই হোক, আমি বেলদাতে যারা রয়েছে আমার সহযোদ্ধা, পাঠক, হিন্দু মুসলমান নির্বিশেষে, তাদের সঙ্গে আমার যোগাযোগ আছে, মানে ফোনে অন্তত, কারণ নেট বন্ধ রেখেছে, অনেকের সঙ্গেই ফোনে কথা হচ্ছে। তো সেইটা থেকে আমার বিশ্বাস অন্তত তারা এই কাজটা করবেন, বাকিদের কথা বলতে পারবো না। তারা যাতে করে এই ফাঁদে পা না দেন,
এটা আমাদের কর্তব্য। বারবার বলেছে, নতুন বিশ্ব ব্যবস্থা মানে শুধু ভৌ নয়, ভ্যাকসিন নয়, ক্যাশলেস সোসাইটি নয়, তথাকথিত ধর্মকে প্রমোট করে, ফান্ড করে দাঙ্গা বাঁধানো, কনফ্লিক্ট তৈরি করা, ঘৃণার পরিবেশ তৈরি করা, যাতে করে ডিভাইড অ্যান্ড রুলের খেলা খেলে আগামীতে আবার লকডাউন করা যায়, কন্ট্রোল আনা যায়। কারণ দুই সম্প্রদায় যদি ঐক্যবদ্ধ হয় জায়নিজদের বিরুদ্ধে, যেটা ওরা চায় না, তাহলে ওদের কিন্তু রাজ্যপাট শেষ। আর তাই এইসব পোশাকই বাহ্যিক কিছু শব্দ দিয়ে, কিছু আচরণ, পোশাক আশাক তৈরি করে মূল ইস্যুগুলো থেকে জায়নিজ শক্তি উভয়ের কাছেই শত্রু এখন। সেটা তাদেরকে বুঝতে দেওয়া হচ্ছে না। আমি বারবার করে বলে এসেছি। কিন্তু ওই যে হুজুররা আছেন, মিডিয়া আছে, রাজনৈতিক দলের দাদারা আছেন, পাশাপাশি বেকারত্বে জ্বালায় জ্বলা যুবক আছেন, যুবতী আছেন, তাদেরকে যদি বলা হয় এরকম একটা পোস্ট করে দাও ভাই, ঘরে বসে করে দিলাম একটা বিদ্বেষের পোস্ট, 500 টাকা পাবো, 1000 টাকা পাবো, অনেকেই এই ফাঁদে পা দেবেন। বা একটা ভুলভাল খবর দিয়ে একটা বিদ্বেষ ছড়ানোর জন্য উভয় সম্প্রদায়ের ফেসবুকে তো এখন সবাই আছেন, বিশেষ করে এরকমের এলিমেন্টরা আছেন, তাদেরকে যদি বলা হয় যে এরকম একটা পোস্ট করে দাও, ঘরে বসে ফেক প্রোফাইল থেকে পোস্ট করে দাও, তাহলে তারা এই 1000 টাকা 5000 টাকা যেমন পাবে আর কি, আইটি সেলও তো আছেই। তো এই ফেক প্রোফাইল থেকে এরকম পরিস্থিতি তৈরি করা কি অসম্ভব? অসম্ভব নয়। আর বাস্তবেও দেখবেন, এটা যদি এমনি গুজব রটিয়ে দেওয়া যায় যে অমুক, আগে এরকমই হতো, দেখবেন কোনো একটা এলিমেন্ট দিয়ে মসজিদে শুয়োরের মাংস আর মন্দিরে গরুর মাংস ফেলে দাও, পরিস্থিতি উত্তপ্তা হয়ে যাবে। এগুলো তো বহু আগেকার খেলা। একটা সাধারণ খেটে খাওয়া মানুষ, মুসলমান, তার এসবের ভাবনার সময় নেই। সে কি খাবে পরের দিন, কি করবে, কিভাবে সন্তানের লালন পালন করবে, সেটা নিয়ে ব্যস্ত। এবার ধরুন এরকম কোনো এলিমেন্টকে যদি বলে ভাই কেউ তো জানতে পারবে না, তুমি এই কাজটা করো, প্রলোভন তো মানুষের থাকেই। অনেকের দারিদ্র্যের জায়গা থেকে তারা প্রলোভন অস্বীকার করতে পারে না, এটাও সত্যি। সমস্যা হচ্ছে এটাই যে খেটে খাওয়া গরিব মানুষের কাছে প্রলোভন মানে হলো হয়তো 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, বড় জোর 5000 টাকা। কিন্তু টপ লেভেলের নেতাদের কাছে প্রলোভন মানে পদ, প্রলোভন মানে ক্ষমতা, প্রলোভন মানে আরও অর্থ, প্রলোভন মানে বিদেশ ভ্রমণ, প্রলোভন মানে ক্ষমতার দম্ভ। আর আরও টপ লেভেল হলে তো গোটা পৃথিবী দখলে রাখার ব্যাপার। সমস্যা এখানে। সজাগ থাকুন, নালে এটা আগামীতে বহু কিছু দেখতে পাবেন। এ তো সবে সূত্রপাত হলো। এইটা আমি বহু আগেই লকডাউনের সময় বলেছি যে আগামীতে এগুলো ঘটবে। আর বাংলাদেশেও পরিস্থিতি তৈরি করা হচ্ছে, যাতে করে এই এনআরসি, সিএএ এগুলো করা সহজ হয়। মানুষ যাতে করে এখানে, বুঝতেই পারছেন, এই সিএ এনআরসি হলে শুধু যে মানে মুসলমানরাই আমাদের রাজ্যে সমস্যায় পড়বেন এমন নয়, কিন্তু ভালো করে স্টাডি করে দেখবেন, এই নিয়ে অনেকেই সরব হয়েছেন, ডকুমেন্টের গল্প আছে অনেক কিছু। তো সুতরাং এইগুলোকে ইন্ধন জাগিয়ে ডুগিয়ে একটা এমন পরিস্থিতি তৈরি করা হবে। ইতিমধ্যেই খবর পেলাম, আমি জানি না ঠিক, যে বাংলাদেশ নাকি বইমেলায় এখানে আসবে না এবার বইমেলায়। ঠিক আছে, বইটইয়ের ব্যাপারে বইয়ের চাইতে জীবন অনেক মূল্যবান, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। এগুলো একটা স্টেপ, এগুলো একটা বুঝিয়ে দেওয়া, ভেতরে ভেতরে কিন্তু সব এক আছে। কিন্তু ওই যে একটা বাহ্যিক ব্যাপার যে বাংলাদেশ বইমেলা এবার স্টল এলো না ওখানকার, অর্থাৎ একটা প্রাচীর তৈরি করে দেওয়া, করে দিয়ে দুই দেশের মানুষের মধ্যে এমনিতেই তো একটা বিদ্বেষের পটভূমি তৈরিই আছে, সেটাকে আরও ইন্ধন দাও। এগুলো কিন্তু আগামীতে বাড়বে। জীবন জীবিকা ওরা দিতে পারছে না। ভৌ দিয়ে সবাই যে একবারে চলে যাবেন এমনও নয়। যাই হোক, এই বিষয়টা আমি বললাম, সতর্ক থাকবেন। আমি আরেকটা বিষয় এক্ষেত্রে বলি, একটা প্রশ্ন এসেছিল, যেহেতু এখন শোনা যাচ্ছে, পরে আবার কি হবে জানি না। তো অনেকেই প্রশ্ন করেছিলেন যে
ট্রাম্পের বিজয়ের কারণে কি প্যান্ডেমিক ট্রিটি হবে না, মানে আটকে যাবে? আপনারা জানেন যে নভেম্বরে, মানে এ মাসে ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হয়েছেন। রিপাবলিকান পার্টির ক্যান্ডিডেট ডোনাল্ড ট্রাম্প, শিল্পপতি টাইকুন, বিজনেস টাইকুন ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করেছেন দ্বিতীয়বারের জন্য। এবার 47 মানে 47 প্রেসিডেন্ট হয়েছেন আমেরিকার, ডেমোক্র্যাট ক্যান্ডিডেট কামালা হ্যারিসকে পরাজিত করে। তো এই যে একটা ডেভেলপমেন্ট, উনি জানুয়ারি মাসের 20 তারিখে সম্ভবত এরকম সময়ে তিনি আমেরিকার রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন বা করতে চলেছেন। তো এতে করে আমার অনেক সহযোদ্ধা বা আমরা অনেকেই, আগেও আমি এটা লিখেছিলাম যে রিপাবলিকান পার্টির উত্থান ঘটলে এই ব্যাপারগুলো আটকে যেতে পারে বা অন্তত স্লো ডাউন হতে পারে। তো স্বাভাবিকভাবেই আমার সহযোদ্ধারা যে আশান্বিত হবেন এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আমিও সেই আশার কথা ব্যক্ত করেছি একাধিক পোস্টে, কিন্তু পাশাপাশি আবার এটাও বলেছিলাম কন্ট্রোলড অপোজিশন বলে কিন্তু একটা ব্যাপার আছে সবসময়, যেটা হিটলারকে ওরা করেছিল, প্রমোট করেছিল ইহুদি বিদ্বেষী বলে। এবার যেহেতু ইহুদিদের বিরুদ্ধে একটা ক্ষোভ তখন মানুষের মধ্যে ছিল, তো একই রকমভাবে, এবং তার একটা সঙ্গত কারণও ছিল, অস্বীকার করা যাবে না। আবার বলছি, সাধারণ ইহুদিদের ব্যাপার নয়, কিন্তু ইহুদি শক্তি মানে আমি জায়নিস্ট শক্তিকে বোঝাই, যারা কন্ট্রোল করে। সাধারণ মানুষের গোটা বিশ্বে একই ছবি, কোনো ফারাক নেই। তো আশঙ্কার কথা বলেছিলাম, সেই আশঙ্কা এখানে কতটা? ট্রাম্পকেও কি কন্ট্রোলড অপোজিশন হিসেবে আমরা দেখব? কতটা দেখতে সম্ভাবনা আছে? আমাদের মানসিক প্রস্তুতি রাখতে হবে। তো সেই কারণেই এই ভিডিওটি করা। প্রথমে আমরা দেখে নিই, হ্যাঁ, এক কথা যদি আমরা দেখি যে প্যান্ডেমিক ট্রিটির ক্ষেত্রে ট্রাম্প একটা বাধা, এখনো পর্যন্ত বাধা। অবশ্যই সেভাবেই দেখা হচ্ছে। কারণ কি, প্যান্ডেমিক ট্রিটি ইমপ্লিমেন্ট কাদের মাধ্যমে হবে? ট্রিটির যে দায়িত্ব, মানে যে কনভেন করা বলুন, উদ্যোগ নেওয়া বলুন, কে নিচ্ছে? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আপনারা জানেন, বলাই বাহুল্য, বলুন, ইউএনও বলুন, ওয়ার্ল্ড ব্যাংক বলুন, এ সবই জায়নিস্ট শক্তির ফান্ডিংয়ে তৈরি হয়েছে। অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে এই সমস্ত প্রতিষ্ঠান নিয়েও আমি লিখেছি তথ্য সহকারে, কিভাবে ফান্ডিং করা হয়, কিভাবে ওরা লোন দেয়, ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে কত হারে লোন দিয়ে দেশগুলোকে কবজা করে, সেই লোনের হিসেব পর্যন্ত আমি দ্বিতীয় খণ্ডে, অমৃত সুব্রত দ্বিতীয় খণ্ডে দিয়েছি, লিখেছি। তো এই তাহলে সঙ্গে ট্রাম্পের একটা বিবাদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ট্রাম্প যখন রাষ্ট্রপতি হিসেবে হেরে গেলেন, আমরা দেখেছি তার আগে বা তারপরে তিনি যা যা করেছেন, থাকাকালীন যা যা করেছেন, তাতে করে দেখা যাচ্ছে যে প্যান্ডেমিক ট্রিটির ক্ষেত্রে ট্রাম্প একটা বাধা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপাতভাবে দেখতে গেলে তাই, খালি চোখে দেখতে গেলে তাই। কি করেছিলেন? প্রথমে যখন এই করোনা ভাইরাস এলো, তখনও বউ আসেনি, সেই সময় তিনি প্রথম বললেন এটা চায়না ভাইরাস, মানে চীন থেকে এটাকে, উহান ল্যাব আপনারা জানেন। তো সেটা নিয়ে আমি লিখেছি যে এটা কতটা চীন, অবশ্যই চীনের তো এখানে বড় অবদান আছেই। তো সেই বিষয়েও আমি কিন্তু দ্বিতীয় খণ্ডে লিখেছি যে সেই সময় যিনি ছিলেন, আপনারা সেই কুখ্যাত ব্যক্তিটির নাম জানেন, ফাউচি, তিনি কতবার চীনে গেছেন, উহান ল্যাব পরিদর্শনে গেছেন, কোন তারিখে গেছেন, সেখানে গিয়ে কি কথা হয়েছে, বহু আগেই আমি অমৃতেশ্বর পত্রা দ্বিতীয় খণ্ডে সেসব লিখেছি, সেগুলো রেকর্ডেড। তাই এখানে বিস্তারিত বর্ণনায় যাচ্ছি না। তো সেইখানে দেখা যাচ্ছে যে তার উপর ভিত্তি করেই ট্রাম্পের তো জানার কথা সেগুলো, তিনি এটাকে বলছেন চায়না ভাইরাস এবং এখানে চীন। কিন্তু আমেরিকা থেকেই ফাউচি তখন গেছেন, এটা কিন্তু তিনি তা বলেননি, কিন্তু চীনকে দোষারোপ করেছেন। জানেন তো, ডিভাইড অ্যান্ড রুলের খেলা, ওরা একটা করে দেশকে প্রমোট করে, তৈরি করে, একই রকম তারপরে আরেকটা দেশের সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে দেয়। ঠিক ধর্মের ক্ষেত্রেও তাই, একটা সম্প্রদায়ের কিছু অংশকে প্রমোট করে আর একটা সম্প্রদায়ের সঙ্গে গন্ডগোল বাঁধিয়ে দেওয়ার জন্য। মিডিয়া তো এই জন্যই তৈরি করেছে ওরা, বিদ্বেষ প্রমোট করার জন্য, ব্রেন ওয়াশ করার জন্য, বকে যাওয়ার জন্য, যাতে করে বকে যায় সবাই।
সুবিধা হয়। শুধু এটা নয়, তিনি সঙ্গে সঙ্গে কি করেছিলেন, চায়না ভাইরাস বলেছেন এবং হুকে অভিযোগ করেছিলেন যে হু চীনকে মদত দিচ্ছে, চীনকে তোল্লা মারছে হু, কারণ চীন নাকি হুকে টাকা পয়সা দিচ্ছে, ফান্ডিং করছে, যাতে করে এই গোটা বিশ্বে করোনার আতঙ্ক তৈরি হয় বা করোনা ভাইরাস চীন ছড়িয়ে দিচ্ছে মানুষকে অসুস্থ করবার জন্য। এটা চীনের ল্যাবে তৈরি করা হয়েছে, তাই ইনি চায়না ভাইরাস বলেছে। এটা একটা ব্যাপারে কিন্তু খুব ইন্টারেস্টিং। তিনি মাঝে মধ্যে দু একবার মিজলি ফ্লু বললেও তিনি কিন্তু এটাই বলেছেন যে চীন এই ভাইরাসটা তৈরি করেছে, করে আমাদের পৃথিবীর মানুষকে সর্বনাশ করার জন্য, বিশেষ করে আমেরিকার সর্বনাশ করার জন্য এটা করেছে। অর্থাৎ এই ভাইরাসটা যে চীন তৈরি করেছে এবং এটা যে সর্বনাশ করা যায়, মানুষকে অসুস্থ করা যায়, ক্ষতিগ্রস্ত করা যায়, সেই ইঙ্গিতটা তিনি কিন্তু এখানে দিয়ে রেখেছেন। অর্থাৎ ভাইরাসটা যে কিছুই নয়, আমরা যেমন এটাকে গুরুত্বই দিই না, এটা নিয়েও আমি দ্বিতীয় খণ্ডে লিখেছি, কারণ যেটাকে আইসোলেট করা হয়নি ঠিকঠাক। কিন্তু তা তিনি বলেননি। একটা জায়গায় খুব ইন্টারেস্টিংলি নোট করার ব্যাপার আর কি, এটা করেছেন। আর কি করেছেন তিনি, এই WHO-কে শিক্ষা দেওয়ার জন্য আমেরিকাকে বের করে এনেছিলেন সেখান থেকে, WHO থেকে বের করে এনে ফান্ডিং বন্ধ করে দিয়েছিলেন পুরো। আপনারা জানেন যে হুয়ের সবচেয়ে বড় ফান্ডিং করতো আমেরিকা, দি গ্রেটেস্ট, সবচেয়ে লার্জেস্ট অ্যামাউন্ট অফ ডোনেশন আমেরিকা। তো সেইখান থেকে হুকে ট্রাম্প বের করে নিয়ে আসেন আমেরিকাকে, চীনকে, যেহেতু হু চীনকে তোল্লা দিচ্ছে বলে, প্রমোট করছে বলে, বা চীন হুকে প্রমোট করছে, যাই হোক পরস্পরের মধ্যে নাকি একটা আঁতা বা নেক্সাস তৈরি হয়েছে। তাহলে কি হলো, হু ফাঁপড়ে পড়লো, একটা বড় ফান্ডিং বন্ধ হয়ে গেল। আপনারা জানেন ফান্ডিং কত গুরুত্বপূর্ণ, হুয়ের এত বড় পদ এইসব রয়েছেন, সেক্রেটারি জেনারেল, তারা কত মাইনে পান জানেন? এত এত কর্মচারী কেন রেখেছে? আমাদের ভালো করার জন্য? না না, ফান্ডিং ওরা এমনি এমনি করে না, যাতে করে আরও বেশি করে কন্ট্রোল করা যায়, ফার্মাসিউটিক্যাল ব্যবসাকে প্রমোট করা যায়, ভয় দেখানো যায়, অপ্রয়োজনীয় বিষাক্ত ভৌ গুঁজে দেওয়া যায়, তার জন্যই হুকে তৈরি করা। এবং এবারে যে ভৌভের যে ডেফিনেশন ওরা করেছিল, এ নিয়েও আমার ভিন্ন ভিডিও লেখালেখি আছে, তাতে করে ভৌভের ডেফিনেশনটা পর্যন্ত ওরা বদলে ফেলেছে এবার হুকে দিয়ে। যাই হোক, তাহলে কি হলো, তখন হুয়ের এমন অবস্থা দাঁড়ালো, বাৎসরিক ফান্ড মাত্র $359 মিলিয়ন এসে দাঁড়ালো। তখন কে হেল্প করলো, এগিয়ে এলো? জার্মানি বললো ঠিক আছে আমি ফান্ড করছি। ইউরোপিয়ান ইউনিয়নের জার্মানি, বুঝতেই পারছেন অর্থনৈতিক দিক থেকে দেখতে গেলে, জিডিপির দিক থেকে দেখতে গেলে জার্মানি একটা প্রথম 10-এর মধ্যে পরে গোটা বিশ্বের, জার্মানির যে অর্থনীতি, অন্তত সেই সময় যেটা ছিল। করোনা ভাইরাসের বিরুদ্ধে তথাকথিত লকডাউন হওয়া সত্ত্বেও, বুঝতেই পারছেন আসলে খেলাটা খেলে জায়নিস্ট ব্যাংকাররা, তারা দেশটাকে আমাদের সামনে রাখে, আর আমরা সেটাতে বুঝতে পারি না দেশ করছে, আসলে জায়নিস্টরা করছে। তারা ফান্ডিং দিতে শুরু করে এবং বাড়িয়ে সেটা $1.26 বিলিয়ন পৌঁছে দেয়। হু আরও শক্তিশালী হয়ে যায়। কিন্তু এখন যেটা আশঙ্কা করা হচ্ছে, তখন বাইডেন আবার তারপর চলে আসে, বাইডেনও ফান্ডিং করতে শুরু করে। তার ফলেই গোটা বিশ্বে প্যানিক অব্যাহত থাকে হুয়ের মাধ্যমে। কারণ আপনারা জানেন ট্রাম্প চলে গেল 2020-তে, 20 নভেম্বরে ট্রাম্প বিদায় নিলেন, চলে এলেন বাইডেন আবার হুকে ফান্ড করা শুরু করলেন এবং জার্মানি তো ছিলই। এই সব মিলিয়ে হু আরও শক্তিশালী হয়ে গেল এবং গোটা বিশ্বে প্যানিক বিস্তার, লকডাউন করা সম্ভব হলো। তো ট্রাম্প যদি সেই সময় থাকতেন তাহলে তো মুশকিল ছিল, তাই বাইডেনকে আনা হলো। এই অ্যাঙ্গেলে দেখতে গেলেও ট্রাম্প কিন্তু অবশ্যই একটা ইতিবাচক আমাদের কাছে, কারণ তিনি হুকে ফান্ড বন্ধ করে দিয়েছিলেন এবং সেখান থেকে বেরিয়ে এসেছিলেন, আমেরিকাকে বের করে এনেছিলেন। শুধু হু নয়, পাশাপাশি প্যারিস ট্রিটি, যেটা আপনারা জানেন জিরো কার্বন এমিশনের লক্ষ্যে ফসিল ফুয়েলকে ব্যান করে দিয়ে ক্রমে ব্যাটারি চালিত গাড়ি থেকে শুরু করে সোলার পাওয়ার
রিনিউয়েবল এনার্জি বলে যেটাকে ওরা ডাকে, সেটাকে ব্যবহার করার কথা সেখানে বলা হয়ে, এবং আলটিমেটলি জিরো কার্বন এমিশনের লক্ষ্যে প্যারিস ট্রিটি, যেখান থেকে ট্রাম্প আমেরিকাকে বের করে এনেছিলেন। এই দুটো বড় কাজ যেটা জায়নিস্ট শক্তির বিরুদ্ধে গিয়েছিল। অবশ্যই তার ট্রাম্পকে যে হারতে হবে সেটা স্বাভাবিক, কিন্তু এরপরও ট্রাম্প যখন এলেন 47 নম্বর প্রেসিডেন্ট হিসেবে, তখন ব্যাপারটা খুব সহজভাবে যদি আমরা নিই যে না, এই তো এবার আগের কথা যদি আমরা মনে রাখি, তাহলে তো একদমই সত্যি তাই। তাহলে তো ক্লাইমেট চেঞ্জও যে পলিসি সেটাও আটকে যাবে গোটা বিশ্বে। আর আমেরিকা যেহেতু গোটা বিশ্বের একটা বড় ম্যাটার করে অবশ্যই এখনো পর্যন্ত, আর পাশাপাশি প্যান্ডেমিক টিটিও আটকে যাবে। এটা আমাদের আপাতভাবে একটা বিশ্লেষণ করতে পারি, কিন্তু বললাম আমাদের তৈরি থাকতে হয় না। সবসময় যদি কমপ্লেসেন্সিতে ভুগি, আমরা যদি অন্য দিকটাও না ভেবে দেখি, তাহলে তো আমাদের প্রতিবাদ থেমে যাবে, বাহ এই তো প্যান্ডেমিক ট্রিটি আর হচ্ছে না। হ্যাঁ, সে আশঙ্কা আছে, না ঋদ্ধিমান এখনো উনি প্রেসিডেন্টই হননি, তো উনি কি করে বেরিয়ে আসতেন, অফিসিয়ালি বেরিয়ে আসতে পারবেন? উনি এখনো প্রেসিডেন্টই হননি, উনি হবেন শপথ নেওয়ার পরে। এখন বাইডেনই কাজ চালাতে হবে, উনি এখনো প্রেসিডেন্ট হননি। তো যাই হোক, হ্যাঁ উনি বলছেন উনি বেরিয়ে আসবেন, সব বলছেন, কিন্তু অফিসিয়াল ডিসিশন উনি প্রেসিডেন্ট না হওয়ার আগে নিতে পারবেন না। তো এইগুলো বলা হচ্ছে। বেশ, এদিক থেকে দেখতে গেলে তো কোনো সন্দেহই নেই, খুব পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি। কিন্তু আমরা এবার দেখি, আমি ক্লাইমেট চেঞ্জটাতে এখন আসছি না, ওটা নিয়ে আমার ভিন্ন ভিডিও আছে। আমি এই প্যান্ডেমিক ট্রিটির বিষয়টাতে আসি। প্যান্ডেমিক ট্রিটির বিষয়, ট্রাম্পের যে বেরিয়ে আসা হুয়ের থেকে, সেটা কিন্তু করোনা আদৌ বিপজ্জনক নয়, হ্যাঁ ভ্যাকসিনটা বন্ধ করে দেওয়া ভালো, ভ্যাকসিনের অনেক সাইড এফেক্ট হচ্ছে, এসব কথা তিনি একবারও বলেননি। কিন্তু তার ব্যাপারটা পাওয়ার স্ট্রাগল, চীন আমেরিকা পাওয়ার স্ট্রাগল। সমস্যা কোথায় বলুন তো? পরস্পরকে টিকে থাকতে গেলে তারা কিন্তু একে অপরের মাধ্যমে উপকৃত হয়েছে, যেটা হলো ইউএস চায়না ট্রেড পলিসি। এটা নিয়ে আমার বিস্তারিত লেখা রয়েছে 2য় খণ্ডে। বাণিজ্য চুক্তির মাধ্যমে চায়না অনেক বেশি লাভবান হয়েছে, কারণ চায়নার অর্থনীতি প্রায় 3 গুণ 2005 সালের পর থেকে এই বাণিজ্য চুক্তিকে কাজে লাগিয়ে চীনের অর্থনীতি এখন প্রায় 18-19 ট্রিলিয়নে পৌঁছে গেছে, এটা 3 গুণেরও বেশি এরকম একটা জায়গায় চলে গেছে চীন। কিন্তু আমেরিকার অর্থনীতি সেই তুলনায় অতটা বাড়েনি। তারাও লাভবান হয়েছে, চীন বাণিজ্য চুক্তি থেকে তারাও লাভবান হয়েছে, কিন্তু তাদের যে এত গুণ তারা কিছু লাভবান হয়নি। তাদের হয়তো আমরা দেখতে পাচ্ছি মার্কিন অর্থনীতি এই মুহূর্তে 25 ট্রিলিয়ন বা 26 ট্রিলিয়ন এরকম এক জায়গায় একটা আছে। অর্থাৎ চীন আমেরিকার ডিস্টেন্স কিন্তু খুবই কমে গেছে। চীন প্রায় এখন 19 ট্রিলিয়নের মধ্যে, মানে 18 পয়েন্ট সামথিং, আর আমেরিকা সম্ভবত 25-26 এরকম একটা জায়গায় আছে। অর্থাৎ 10 ট্রিলিয়নের ডিফারেন্সও নেই কিন্তু। তো এটা কিন্তু জায়নিস্ট শক্তির মদত ছাড়া সম্ভব ছিল না, কারণ চীনের যে মুদ্রা ওয়ানকে, যেটা যেভাবে ওরা পেগিং করে রেখেছিল, যেটা রীতিমতোভাবে ফেয়ার ট্রেড প্র্যাকটিসের বিরুদ্ধে, এই পেগিংটা কিভাবে করা হয়, কিভাবে সুবিধে নেওয়া যায় বাণিজ্যের ক্ষেত্রে, এ বিষয়ে আমি অমৃত সুব্রত 2য় খণ্ডে লিখেছি। এ ধরনের লেখালেখি বাংলাতে, এই ধরনের এই বিষয়ে লেখালেখি আগে হয়নি, আমার জানার কথা নয়, করার লোকই নেই, এসব নিয়ে কেউ ভাবেই না। তো যাই হোক, তো এটা করেছে, তো সেই আলোচনা এখানে করছি না। তার ফলে এমন সিচুয়েশনটা এমনই, চীনের সঙ্গে আমেরিকা যদি বাণিজ্য পুরোটাই বন্ধ করে দেয়, তাহলে উভয় দেশই ক্ষতিগ্রস্ত হবে। চীন বেশি ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকাও হবে, তবে কম হলেও খুব কম নয়, কারণ একে অপরের উপর ডিপেন্ডেন্ট তারা। তাহলে এই যে পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করা, এটা কিন্তু আমাদের জনগণের জন্য, সাধারণ মানুষের জন্য ভেতরে ভেতরে বাণিজ্য চুক্তি অফ করে দেওয়ার প্রশ্ন এখন আসেই না। সেটা আমরা দেখব, কারণ একটা পরস্পরের উপর নির্ভরশীলতা তৈরি করে দিয়েছে জায়নিস্ট শক্তি। তাহলে আমেরিকা হুয়ের ক্ষেত্রে চীনকে হুঁশিয়ারি দিয়েছে এই কারণেই
এবং হু থেকে বেরিয়ে এসেছিল এই কারণেই, এবং হুয়ের প্যান্ডেমিক ট্রিটির বিরোধিতাও করেছেন না অবশ্যই ট্রাম্প, প্রত্যক্ষ পরোক্ষভাবে করেছেন। তার একটা মূল কারণ কি, করোনা বা এই স্বাস্থ্যের ব্যাপারটা দরকার নেই, এত ভৌ দরকার নেই, এই কারণে না। কোন প্যান্ডেমিক ট্রিটি যদি হয় তাহলে আমেরিকাকে তৃতীয় বিশ্বের দেশগুলোতেও প্রযুক্তি ট্রান্সফার করতে হবে, ট্রান্সফার অফ টেকনোলজি করতে হবে, বিভিন্ন রকম ভৌয়ের প্রযুক্তি, ড্রাগের প্রযুক্তি, এবং ফ্রিতে কোভ্যাক্সে, যেমন জানেন নিশ্চয়ই ওদের একটা সংগঠন আছে বিল গেটসেরই, গ্যাভির মতো, সেখানে ডোনেট করতে হয়, মেডিকেল ইকুইপমেন্টস ডোনেট করতে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়। মানে ডোনেট করা মানে কি, কিনে নিয়ে ডোনেট করা, পরিষ্কার কথা, ফ্রিতে নয়। মানে ফার্মা কোম্পানি এগুলো করে রেখেছে, আমাদের কাছ থেকে কিনে ডোনেট করো। তো এতে করে কি বলছে, যে এতে করে আমেরিকার বিপুল ব্যয় বাড়বে। অর্থাৎ এই যেমন ধরুন, আপনারা জানেন যে লেটেস্ট যেটা ডেটা আমরা পাচ্ছি, এ নিয়ে আমি পরে ভিন্ন ভিডিও করব, এই যে আমাদেরকে ফ্রি করোনা ভৌ দেওয়া হয়েছে, আপনারা ভেবেছি ফ্রি, তা নয়। সে তথ্য আছে, আমি এখানেও লিঙ্ক দিয়ে দেবো, যে টোটাল প্রায় 37,000 কোটি টাকা দিয়ে কেন্দ্রীয় সরকার সেরাম ইনস্টিটিউট বা যে সংস্থাগুলো, বা এই ধরুন ভারত বায়োটেকের কোভ্যাক্সিনও দেওয়া হয়েছে, এই সব মিলিয়ে প্রায় 37,000 কোটি টাকার ভ্যাকসিন জনগণের ট্যাক্সের টাকা দিয়ে কেন্দ্রীয় সরকার ফার্মা কোম্পানি থেকে কিনেছে, আর লোকে ভাবছে ফ্রিতে দিয়েছে। ব্যাপারটা এটাই কায়দা, কারণ লোকে তো এটা জানবে না, সরকার লোকে দিচ্ছে যা সরকার ফ্রি দিচ্ছে। খেয়াল করুন, এটাই এই কারণেই সরকারকে ওরা পুষে রাখে, এই কারণে রাজনৈতিক দলকে ওরা পুষে রাখে। তো একই রকমভাবে যখন প্যান্ডেমিক ট্রিটি কার্যকর হবে, তখন কোনো দেশে যদি কিছু হয়, বা ওরা সেটা তৈরি করবে, জায়নিক শক্তি তৈরি করবে, তো সেই ক্ষেত্রে এইসব মেডিকেল অ্যাসিস্ট্যান্স, ভৌ ইকুইপমেন্টস সব কিছু আমেরিকাকে, যেহেতু একটা বড় দেশ এবং তার একটা অর্থনৈতিক ক্ষমতা আছে, তাকেই দিতে হবে, এবং ফার্মা কোম্পানি থেকে কিনে দিতে হবে। চুক্তির ব্যাপার তাই আছে। এবং টেকনোলজি, ফার্মা কোম্পানি যে জানেন নিশ্চয়ই, যে মডার্ন একটা টেকনোলজি আছে, হ্যাঁ, যেগুলো আমাদের কাছে হাস্যকর, আমাদের দরকারই নেই এগুলো, কিন্তু ওদের কাছে, সাধারণ ভদ্রলোকের কাছে গুরুত্বপূর্ণ। বা মডার্না, ফাইজার, ওরে বাবা। তো এই টেকনোলজিগুলোর যে পেটেন্ট, তথ্য, সেগুলো অন্য দেশে দিতে হবে, ট্রান্সফার অফ টেকনোলজি ফ্রিতে করতে হবে, যাতে করে সেই দেশের মানুষ বউ বানিয়ে নিতে পারে, বোঝাতে চাই, সস্তায় বানিয়ে নিতে পারে। কারণ ফাইজারের যে ভৌ বা তারা যে বানাচ্ছে, আগামীতে তো আরও ভৌ আসবে, সেই টেকনোলজিটা যদি না দেয়, তাহলে ফাইজারের ভৌ যে দাম, তাতে করে তৃতীয় বিশ্বের ঘানা বা ভারতবর্ষ বা বাংলাদেশ তো বানাতে পারবে না। পারবে কি? সম্ভব নয়, টেকনোলজি নেই। আর জনগণকে দিতে পারবে না, সরকার অত টাকা দিয়ে কিনবে কেন, গরিব দেশ, তাই কম টাকায়। তাহলে কম টাকায় ভৌ বানানোর জন্য ট্রান্সফার অফ টেকনোলজি করতে হবে, সেটা সেরাম ইনস্টিটিউট বানাবে বা এরকম বানাবে। বোঝাতে পেরেছি? হ্যাঁ, এটাও জায়নিক শক্তি করে, ওরাই চাইছে। তো এই সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, যাতে করে কিছু কিছু ফার্মা কোম্পানি, অনেকেই বড় বড় ফার্মা কোম্পানি, তারাও আপত্তি, তাদের মুনাফাটা চলে যাবে না। খেলাটা এখানেও কিন্তু বেঁধেছে, এটা ইন্টারেস্টিং খেলা, মুনাফাটা চলে যাবে, তারা টেকনোলজি ট্রান্সফার করতে চাইছে না, এ একটা কারণ। আর ট্রাম্প পরিষ্কার বলে দিয়েছে, তো আমেরিকার প্রচুর টাকা বেরিয়ে যাবে, আমরা এখানে নেই। এটাই কিন্তু মূল কারণ আমেরিকার সরে যাওয়ার। আর চীনের সঙ্গে বাকি বিষয়, চীন বাণিজ্য মার্কিন চুক্তি নিয়ে আমি লিখেছি যথেষ্ট, পরে দেখা হলে আবার বর্তমানে আগামীতে কি হতে পারে এ নিয়ে পরে ভিডিও করা যাবে, এই মুহূর্তে কোনো চান্স নেই। তাহলে একটা কারণ। এইবার দেখুন, যদি আমেরিকাকে বলা হয় যে ঠিক আছে, আপনাকে এসব কিছু, আপনাদের ট্রাম্পকে বলা হলো আমেরিকাকে কিছু করতে হবে না, শুধু প্যান্ডেমিক ট্রিটিতে হ্যাঁ বলতে হবে, কোনো কিছু ফ্রিতে মানে পাঠাতে হবে না, অন্য দেশ পাঠাবে, আমেরিকা পাঠাবে না, ব্রিটেন পাঠাবে, জার্মানি পাঠাবে, চীন পাঠাবে, তাহলে কি ট্রাম্প রাজি হবেন না প্যান্ডেমিক ট্রিটিতে? এটা ভাবার আছে। অর্থাৎ আমেরিকাকে যদি জায়নিক শক্তি একটা ইনসেন্টিভ দেয়, যে না, তোমাকে আমরা এই দায়িত্ব থেকে, ট্রান্সফার অফ টেকনোলজি থেকে অব্যাহতি দিলাম, বা কোনো বিশেষ ক্লজ রাখা হলো আপনার জন্য, বা গোপনে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল, না, আমেরিকা দায়িত্বের মধ্যে থাকবে না, সমস্ত চীনই করবে বা অন্য দেশও করবে। কিন্তু আপনি যদি না বলেন, প্যান্ডেমিক ট্রিটি থেকে সরাসরি বেরিয়ে আসেন, আমেরিকাকে বের করে নেন,
তাহলে তো মুশকিল হবে না, বাইরের দেশের কাছে একটা খারাপ একটা সিগন্যাল যাবে, তাহলে আর অন্য কোনো দেশই মানতে চাইবে না, জনগণও মানতে চাইবে না। তাই অনুগ্রহ করে একটু দেখুন না, এই রকমের একটা কন্ট্রোল অপোজিশন হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে ট্রাম্পের পক্ষে। তাই কারণ কেন? কারণ ট্রাম্পকে আনা হয়েছে, এটুকু বুঝতে পারছি। ট্রাম্প জিতেছেন, অবশ্যই জনসমর্থন পেয়েছেন, পাশাপাশি জায়নিস্ট শক্তি কোনো স্যাবোটাইজ এবারে কিন্তু করেনি, গতবারে করেছিল, এটা কিন্তু ভাবার আছে। তাই ট্রাম্প এসে প্যান্ডেমিক ট্রিটি বন্ধ করে দেবেন, একই সঙ্গে ক্লাইমেট চেঞ্জ পলিসি বন্ধ করে দেবেন, প্যারিস ট্রিটি বন্ধ করে দেবেন, এটা টু মাচ হয়ে যাচ্ছে না? টু মাচ অপটিমিস্টিক হয়ে যাচ্ছে না? বাস্তব পরিস্থিতি কি সেটা সম্ভব? জায়নিস্ট শক্তি সেটা হতে দেবে? দেবে না। তাই আমি একটু প্র্যাকটিক্যাল আউটলুকের কথা রাখছি, ভাবছি। আর একটা ব্যাপার যোগ করে দিই, ট্রাম্পকে যদি এরকম বলা হয় যে ঠিক আছে, আপনার দেশের যে ফার্মা কোম্পানি আছে, ট্রাম্পের তো ইনভেস্টমেন্ট ফার্মা কোম্পানিতেও আছে, উনি তো টাইকুন, কোথায় নেই ওনার ইনভেস্টমেন্ট। এবার যদি বলা হয় যে আমেরিকা যদি এই চিঠিতে সই করে, বা ক্লাইমেট চেঞ্জকে যদি মানে আমেরিকা নিজের বিরোধিতা করুক নিজের দেশে, কিন্তু অন্য দেশে যদি অ্যালাউ করে আর কি, এবং বাইরে বাইরে মৌখিকভাবে যদি অ্যালাউ করে, ভেতরে দেখা গেল ট্রাম্প একটা পলিসি নিলেন, হতেই পারে বাইরে আর একটা পলিসি নিলেন, তাহলে ট্রাম্পের যে কোম্পানিগুলো আছে বা অন্য যে ফার্মা কোম্পানিগুলো আছে যারা এই ব্যবসায় আমেরিকাকে মানে আমেরিকা ফার্স্ট, যাতে করে আমেরিকা লাভবান হবে, ফার্মা মুনাফার দিক থেকে লাভবান হবে, আমেরিকার ঘরে সম্পদ বাড়বে, সেই রকম ক্ষেত্রে যদি বলা হয় যে ঠিক আছে, ভারত বা তৃতীয় বিশ্বে থেকে শুরু করে অন্যান্য যত দেশ আছে সমস্ত দেশে আমেরিকা তার প্রোডাক্ট, ভ্যাকসিন বা অমুক বলুন, ফার্মা ড্রাগ বলুন, সেগুলো বিক্রি করতে পারবে, পৌঁছে দিতে পারবে, এতে করে তো আমেরিকার লাভই হবে, হবে না? তো এইরকম যদি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসে, সেটা কি অবিশ্বাস্য হবে? হবে না। কারণ আমেরিকা এমন একটি দেশ, শুধু আমেরিকা কেন, বেশিরভাগই যেসব বিলিয়নিয়ারের দেশ যেগুলো আছে, তারা, বিশেষ করে আমেরিকা তো বটেই, তারা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না, বোঝে না। এবং এইটা কিন্তু জায়নিস্টদের কারণেই হয়েছে। গোটা বিশ্বে ডমিনেশন বলুন, অত্যাচার বলুন, যেটাকে কন্ট্রোল অপোজিশন বামেদের দিয়ে বলানো হয়েছে, মার্কিন সাম্রাজ্য নিপাত জাত বলানো হয়েছে। তো তো সাম্রাজ্যবাদ নিপাত জাত, এটা কেন করা হয়েছে? অর্থনৈতিক শক্তির মাধ্যমে আমেরিকা গোটা বিশ্বে তার দাদাগিরি করেছে, এবং অর্থনৈতিক শক্তি কারা জুগিয়েছে? জায়নিস্টরা জুগিয়েছে, ব্যাংকিং ব্যবস্থা জুগিয়েছে। তো সেইটা দাদাগিরিকে ওরা কি আমেরিকা ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আমেরিকা তাহলে শক্তিশালী থাকবে না, এমন একটা সিস্টেম ম্যাট্রিক্সের মধ্যে পড়েছে। আমেরিকা যদি এই ডমিনেশনটা বন্ধ করে দেয়, দাদাগিরি বন্ধ করে দেয়, সেই জায়গাটা চীন নিয়ে নেবে। ইতিমধ্যেই নিয়ে নিয়েছে চীন, অনেকটাই নিয়ে নিয়েছে। তাহলে ট্রাম্প কি সেটা চাইবেন? চাইবেন না। তাই জায়নিস্ট শক্তির সঙ্গে বিবাদে নামলে বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে, কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হবে, আমেরিকার আধিপত্য গুরুত্ব ক্ষতিগ্রস্ত হবে, মার খাবে। ম্যাট্রিক্সটা ভাবুন, হোল বিষয়টা ভাবুন, বিচ্ছিন্নভাবে ভাববেন না। তাই এই জায়গাটাও ভেবে রাখতে হবে। তাই প্যান্ডেমিক ট্রিটি মানে ম্যাট্রিক্সের মধ্যে থাকা, পাশাপাশি ক্লাইমেট চেঞ্জ পলিসি মানেও ম্যাট্রিক্সের মধ্যে থাকা। সেখান থেকে পুরোপুরি বেরিয়ে গেলে, আন্ডারস্ট্যান্ডিং না করলে আমেরিকার অস্তিত্বই বিপন্ন হবে। চীন এমনিতেই তোর ঘরের কাছে নিঃশ্বাস ছাড়ছে, তাই না? ট্রাম্প সেটা চাইবেন? চাইবেন না। তাহলে কি করবেন? আন্ডারস্ট্যান্ডিংয়ে যাবেন, যেতেই হবে তাকে। আর মনে রাখবেন, ট্রাম্প যেসব বাইরে বড় বড় হুঙ্কার দেন, এটা ওনার একটা ক্যারেক্টারিস্টিক ব্যাপার আর কি। উনি কিন্তু বুদ্ধিমান মানুষ, বুদ্ধিমান মানুষ। একেবারে বুদ্ধিমান না হলে তো টাইকুন হওয়া যায় নাকি, বিলিয়নিয়ার হওয়া যায়? তাই উনি মানুষের জন্য সেসব রেটরিকগুলো ছাড়েন। আমাদের দেশের রাজনৈতিক নেতারা রেটরিকগুলো ছাড়ে, দেখবেন জনগণকে বিভক্ত করার জন্য, বিদ্বেষ তৈরি করার জন্য রেটরিকগুলো ছাড়া হয়। তো ট্রাম্পের যে রেটরিকগুলো তিনি ছাড়ছেন, রাষ্ট্রপতি হওয়ার পরে কতটা রেটরিক ছাড়বেন সে বিষয়ে আমার সন্দেহ আছে। আর বাইরে থেকে ছাড়লেও ভেতরে কতটা তিনি বিরোধিতা করবেন
এই পলিসি, মূল দুটো পলিসি যার বিরুদ্ধে তিনি বারবার এখনো বলে এসছেন, সে বিষয়ে কিন্তু আমার সন্দেহ আছে। এটা কসমেটিক অপোজিশন হবে কিনা, মানে লোক দেখানো বিরোধিতা হবে কিনা, অর্থাৎ বাইরে বিরোধিতা, ভেতরে সমস্ত আন্ডারস্ট্যান্ডিং অনুসারে চলছে। তবে হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমেরিকার ভোটারদের কথা উনি ভাবতেন, ভারতের ভোটারদের কথা ভাবতে ওনার বইয়েই গেছে। আমরা যারা প্রাকৃতিক শক্তিতে পন্থায় বিশ্বাস করি, ও চিকিৎসার ক্ষেত্রে, স্বাস্থ্যের ক্ষেত্রে, সেটা ট্রাম্পের মানতে বইয়েই গেছে। উনি কি বহুভাবে বিরুদ্ধে? মোটেই নন। তো এইগুলো অনেক কিছু মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, আমি বারবার বলেছি, বাইডেনকে আনা হয়েছিল হুকে দিয়ে গোটা বিশ্বে ডমিনেট করানোর জন্য এবং ভ্যাকসিন দেওয়ানোর জন্য। আমেরিকাকেও দেওয়ানো হয়েছে, জানেন নিশ্চয়ই, সবাই না হলেও বেশিরভাগ, অনেকেই নিয়েছেন, বেশিরভাগই নিয়েছেন। তা এইবার ট্রাম্পকে আনা হয়েছে ইসলামের বিরুদ্ধে, মানে ইসলাম ধর্মাবলম্বী মানুষ, মানে যাই নামেই বলুন না, যাই বলুন না কেন, এই জনগোষ্ঠীটাকে ভারতবর্ষে এদিকে যেমন যে আবহাওয়া, যে বেললাঙ্গা তৈরি হচ্ছে, বুঝতে পারছেন তো, এগুলো কিন্তু আন্তর্জাতিক প্রেক্ষাপটের একটা অংশ মাত্র, বিচ্ছিন্ন ঘটনা নয় এগুলো। এগুলো গোটা বিশ্বে এখন ঘটবে। ঘটিয়ে ওই যে আমি বারবার বলেছি, বাধা দূর করা। বাধা কিভাবে দূর করবে, কতটা ভয়ানক পরিস্থিতি হবে, সেটা আগামী বলবে। তবে ইসলাম ধর্মাবলম্বী মানুষের যারা এখনো বুঝতে পারছেন না বিপদটা, জায়নের শক্তির বিপদটা, তাদের আবার বলবো, এই পোশাকই, লেবাসের ইসলাম ছেড়ে অর্থনৈতিক ইসলামকে চিনুন। নইলে কিন্তু এই যে জাল গুটিয়ে আনা হয়েছে দীর্ঘদিন ধরে, তোল্লা মেরে মেরে, জিহাদিদের, হুজুরদেরকে তোল্লা মেরে মেরে, অন্য সম্প্রদায়কে প্ল্যান মাফিক ডাউন করিয়ে দিয়ে, কখনো মার্ক্সবাদীদেরকে ব্যবহার করে, এবার আবার মাননীয়কে ব্যবহার করা হয়েছে, করে একটা হিন্দুত্ববাদী শক্তির উত্থান ঘটিয়ে, এটা তো প্রতিক্রিয়া, ওটা ক্রিয়া করে এটা প্রতিক্রিয়া হয়েছে, করিয়ে একটা এরকম ভয়ঙ্কর অগ্নিগর্ভ অবস্থা তৈরি করা হয়েছে কেন, এটা যদি ভাবেন তাহলে বুঝতে পারবেন বিপদ আসছে, বিপদ আসছে। আগের ভিডিও কেটে দিয়েছি আমি, আগের ভিডিও নয়, এই ভিডিওটাই তুলে দেবো, ওগুলো আগের ভিডিওটা কেটে দেওয়া হয়েছে অতনুবাবু, কেটে এই ভিডিওতে এসেছে। হ্যাঁ, ওটা আমি ডিলিট করে দেবো পরে, কারণ ওটাতে সত্যি সমস্যা হচ্ছিল। হয়তো বক্স, আমার মনে হচ্ছে এখন মাইক্রোফোনেরই কোনো সমস্যা হয়েছে, মাইকেরই সমস্যা হয়েছে। তো আমি দেখলাম যে মাইক বাদ দিয়ে যখন লাইভে এলাম তখন আর সমস্যাটা হচ্ছে না। তো অধমের ওপর আবার একটা, মানে কি বলবো, অর্থনৈতিক চাপের গল্প তৈরি হয়ে গেল। আর কি করা যাবে, কারণ এখন না হয় শোনা যাচ্ছে, কিন্তু সবসময় সব পরিস্থিতিতে নয়েজ তো থাকেই বাইরে। সেই ক্ষেত্রে তো মাইক ছাড়া, এখন যেমন ফ্যান বন্ধ রেখেছে, হ্যাঁ, তো ফ্যান চললে তো অসুবিধে হতো না। তো এইগুলোর ভেবে তো আমাকে মাইকের ব্যবস্থা করতেই হবে। তো যাই হোক, সেটা হয়ে যাবে আশা করি। তো তাহলে আমি ভিডিওর শেষ অংশে চলে এসেছি, এ নিয়ে অবশ্যই পরে বিস্তারিত আলোচনা করা যাবে। তাহলে ট্রাম্পের উত্থানের মূল কারণ হচ্ছে সাম্প্রদায়িক বিদ্বেষ তৈরি করা এবং সেটাকে এক্সিকিউট করা, এটা মাথায় রাখবেন। নতুন বিশ্ব ব্যবস্থার অনেক দিক আছে, মূল যে দিকগুলো আছে সেগুলো দেখবেন। মূল শুরু হয়েছিল লকডাউন ভৌ দিয়ে, সেটা ইমপ্লিমেন্ট করা গেছে। আমেরিকাকে জন্য বাইডেনের দরকার ছিল, এই একটা দিক, সেটা সফল হয়েছে। আর কি দিক আছে? ট্রাম্পের দেখবেন যে স্ট্যান্ড আছে, ওই যে একটা বিদ্বেষ তৈরি করা বিশেষ করে, এবং ওই যে দেখবেন উনি টম হোম্যানকে ইতিমধ্যেই নিযুক্ত করেছেন বর্ডারে। আগের ভিডিওতে বলেছি, বর্ডার প্রায় 11 মিলিয়ন, 1 কোটির উপর মানুষকে যারা বেআইনিভাবে আমেরিকায় আছেন তাদেরকে দেশ থেকে বের করে দেওয়া, মাস ডিপোর্টেশনের কথা আছে, যেই সুরটা আমাদের দেশেও প্রতিধ্বনিত হবে। অর্থাৎ আর আমাদের দেশে হলে কি হবে, মূলত মুসলমানদের বিরুদ্ধেই হবে, তাই তো, মূলত মুসলমানদের বিরুদ্ধেই হবে। তো ওখানে সব ধর্মের বিরুদ্ধেই হচ্ছে, কারণ আমেরিকাতে এই যে তথাকথিত ইল্লিগাল যারা মানে রয়েছেন নাগরিক, তাদের বেশিরভাগই মেক্সিকান, বেশিরভাগ, অন্যান্য মানুষও রয়েছেন, অন্য দেশের মানুষও রয়েছেন, তাই বেশিরভাগটাই ল্যাটিন আমেরিকান। তো আমাদের দেশে কিন্তু সেটা নয়, আমাদের দেশের বেশিরভাগটাই মুসলমান। তো এই যে সিএ
পটভূমি বা এনআরসির পটভূমিটা তৈরি করা হয়েছে, সেটা কার্যকর করা সম্ভব হবে না যদি না ডিভাইড অ্যান্ড রুলের খেলাটা পাকাপোক্ত হয়। এবং এটাকে কেন্দ্র করে কিন্তু আগামীতে যত ভৌ আসবে এবং প্যান্ডেমিক ট্রিটি আমেরিকাতে কার্যকর হোক বা না হোক, ওরা কিন্তু চেষ্টা চালিয়ে যাবে। বা প্যান্ডেমিক ট্রিটি না হলেও আমাদের দেশে দেখবেন একটা হেলথ আইন ড্রাফট আছে, 2017 সালে করা হয়েছে। আমি এটা নিয়ে ভিন্ন ভিডিও আগের চ্যানেলে ছিল। তো সেইটাও যদি সরকার, ওটা আপাতত মুলতুবি রাখা হয়েছে, কারণ প্যান্ডেমিক ট্রিটি তোড়জোড় চলছে। যদি প্যান্ডেমিক ট্রিটি কোনো কারণে নাও হয়, তাহলে ইন্ডিভিজুয়ালি ভারতবর্ষ কিন্তু ওই হেলথ বিল 2017, যেটা যা ক্লজ আছে অত্যন্ত ভয়ঙ্কর, জোর করে আইসোলেশন করা, জোর করে ভৌ দিয়ে দেওয়া, মুজে দেওয়া, এই সমস্ত কিছু সেখানে আছে। আমার এটা নিয়ে ভিন্ন ভিডিও আছে, এই চ্যানেলে আছে কিনা বলতে পারবো না, মারাত্মক। তো সেইটা যদি তখন লাগু করে, দেখা গেল প্যান্ডেমিক ট্রিটি হলো না, আমেরিকার কারণে হলো না, ধরে নিলাম আটকে গেল, তখন ওরা আস্থা তৈরি করে রেখেছে 2017 হেলথ বিল। পড়ে দেখবেন কি ভয়ঙ্কর। শুধু ভারতবর্ষে নয়, বাংলাদেশ থেকে শুরু করে সমস্ত তৃতীয় বিশ্বের দেশেই, সমস্ত দেশেই সরকারকে হাইজ্যাক করে, মানে যেখানে ওদের ডিপপুলেশনের দরকার আছে, যেখানে ওদের এজেন্ডা এখনো পুরোপুরি সফল হয়নি, হয়তো 30% হয়েছে, 20% হয়েছে, সেসব দেশে ওরা সরকারকে হাইজ্যাক করে আগে ভাগেই স্বাস্থ্য বিল বানিয়ে রেখে দিয়েছে। কোন দিকে যাবেন? প্যান্ডেমিক ট্রিটি যদি না হয়, তাহলে এটা হবেই না কোনো কারণে। যদি না আমরা প্রতিবাদ অব্যাহত রাখি, তাহলে অন্তত আমরা স্লো ডাউন করতে পারবো, মিনিমাইজ করতে পারবো কিছুটা হলেও। তাই বারবার করে এই অধম সরব হয়, সময় পেলেই লাইভ হয়, সময় করে লাইভ হয়, সময় পাই না আমি, সময় করে লাইভ হই। কারণ আমরা যদি থেমে যাই, গোটা বিশ্ব জুড়েই আমরা তো একটু একটু করে হলেও বাড়ছি, যারা ষড়যন্ত্রটাকে ধরে ফেলেছি। আমরা যদি থেমে যাই বা নিস্তেজ হয়ে যাই, অলস হয়ে যাই, বা কমপ্লাসেন্সিতে ভুগি যে না ঠিক আছে, এই তো সব আটকে দিয়েছি, তাহলে কিন্তু সর্বনাশ। তাই কোনো ঢিলেমি নয়, আত্মপ্রসাদ নয়, সজাগ থাকুন। তথাকথিত ধর্মকর্মের ক্ষেত্রেও দেখুন, স্বাস্থ্যের ক্ষেত্রেও দেখুন, সর্বক্ষেত্রে যথাসম্ভব অফলাইন অনলাইনে প্রতিবাদ অব্যাহত রাখুন। আজ এই পর্যন্তই, পরে আবার দেখা হবে। ভালো থাকুন। আর আবার বলি, 28 ডিসেম্বর, এখনো দেরি আছে, এ নিয়ে পরে আমি ভিডিও করব। যারা অনেকেই আসবেন, সবার জন্যই এটা উন্মুক্ত। আসুন, দেখা হবে, কথা হবে।